26 জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন জানালো প্রেস উইং। সময়সীমা কম বেশি হতে পারে জাতীয় ঐক্যমত কমিশনের মতামতের ভিত্তিতে। ভোট গ্রহণে ব্যালট ব্যবহারের চিন্তা ইসি। আগামী নির্বাচন সহজ হবে না বললেন তারেক রহমান। গ্রামে গ্রামে গিয়ে নেতাদের জনমত গঠনের নির্দেশ। আওয়ামী লীগকে ভোটে আনা হবে কিনা প্রশ্ন রুমিন ফারহানার। হাইকোর্টের রায়ে ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা। প্রবর্তন করতে পারে অন্তর্বর্তী সরকারই। মত অ্যাটর্নি জেনারেলের অসাংবিধানিক ক্ষমতা দখল সংক্রান্ত 2টি ধারা বাদ। রূপপুর সহ 9 প্রকল্পে 80,000 কোটি টাকা লুটপাট। হাসিনা রেহানা জয় টিউলিপের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত দুদকের। ওবায়দুল কাদেরের দেশ ছাড়ার ব্যাখ্যা চাইলেন ট্রাইব্যুনাল। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ফারজানা আলিনা। জাতীয় নির্বাচন হবে 2026 সালের 30 জুনের মধ্যে, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় ঐক্যমত গঠন কমিশনের মতামতের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা কম বেশি হতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে 16 ডিসেম্বর স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। একদিন পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানালো, নির্বাচন হবে 2026 সালের 30 জুনের মধ্যে। এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। এটা তো একটা স্পষ্ট রোড ম্যাপ। এ সময় আরও জানানো হয়, 6টি সংস্কার কমিশন প্রধানকে নিয়ে গঠিত হবে জাতীয় ঐক্যমত কমিশন। তাদের কাজ সম্পন্ন হওয়ার পর মতামতের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা কম বেশি হতে পারে। তো জাতীয় ঐক্যমত যদি সংস্কারের বিষয়গুলোতে তৈরি হয়ে যায়, তাহলে নির্বাচনের দিনক্ষণও আসলে নির্বাচন কমিশন তখন হয়তোবা জানিয়ে দিতে পারবে। এছাড়া নির্বাচনের জন্য যে প্রস্তুতির বিষয় আছে, সেই প্রস্তুতির কাজ তো নির্বাচন কমিশন শুরু করেই দিয়েছে। সরকার ব্রডার পার্সপেক্টিভ থেকে নির্বাচনের একটা সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নাম পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় কমিশন করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ইভিএম নয়, ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত হচ্ছে নাসির উদ্দিন কমিশন। সিইসি বলছেন, সরকারের চাহিদা মতো সময়ে ভোটের জন্য প্রস্তুত থাকবে ইসি। নির্বাচনে আওয়ামী লীগের থাকা বা না থাকা রাজনৈতিক ফয়সালার বিষয় বলেও জানান সিইসি। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা আগামী বছরের শেষে অথবা 2026 সালের প্রথমার্ধের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন। এরপর থেকেই শুরু নির্বাচন নিয়ে আলোচনা। আছে নির্বাচন আয়োজনে কমিশন কতটা প্রস্তুত সেই বিষয়টিও। সাম্প্রতিক এসব প্রসঙ্গে নির্বাচন ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানান, সরকারের চাহিদা মতো নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে ইসি। ন্যাশনাল ইলেকশন সুন্দরভাবে ডেলিভার করার জন্য যা যা প্রস্তুতি দরকার আমরা ওয়ার ভোটিং এগিয়ে নিচ্ছি। সুষ্ঠু, সুন্দর, একদম স্বতঃস্ফূর্তভাবে মানুষ যাতে ভোট দিতে পারে, সুন্দর পরিবেশে ভোট দিতে পারে, নিজের ভোট নিজে ইচ্ছা মতো দিতে পারে, সেরকম একটা পরিবেশ দেওয়ার জন্য কোথাও যদি আইন চেঞ্জ করা লাগে, কোথাও যদি বিধি চেঞ্জ করা লাগে, উইল ডু দ্যাট। ইলেকট্রনিক ভোটিং মেশিনের পরিবর্তে আসন্ন জাতীয় নির্বাচন ব্যালটে হবে বলেও জানান সিইসি নাসির উদ্দিন। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি আমরা এখনো চিন্তা করছি না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের তরফে আলোচনা হবে বলেও জানিয়েছেন সিইসি। তার মতে, নির্বাচনে আওয়ামী লীগের থাকা কিংবা না থাকা রাজনৈতিক ফয়সালার বিষয়। এখানে কিন্তু রাজনৈতিক দলগুলাই হচ্ছে মেইন প্লেয়ার, এরাই হচ্ছে মূল অংশীজন। যখনই আমরা প্রয়োজন বোধ করব, যে দলের সাথে আলোচনা করার প্রয়োজন বোধ করব, আমরা ইনশাল্লাহ এটা আলোচনা আমরা চালিয়ে যাব। আর আওয়ামী লীগের বিষয়ে এটা নিয়ে একটা বিতর্ক চলছে, রাজনৈতিক বিতর্ক চলছে। ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করাই প্রধান কাজ উল্লেখ করে সিইসি বলেন, কোনো রাজনৈতিক এজেন্ডা নেই বর্তমান কমিশনের। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।
আগামী নির্বাচন সহজ হবে না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ যাতে মুক্তভাবে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে। রাজধানীতে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বিষয়ক কর্মশালায় নেতাকর্মীদের গ্রামে গ্রামে গিয়ে জনমত গঠনের নির্দেশ দেন তারেক রহমান। নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের নেতাকর্মীদের নিয়ে দিনব্যাপী বিএনপির কর্মশালা খুব বেশি গুরুত্ব দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, জনগণ যাতে মুক্তভাবে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে। আমি নির্বাচনে তো বিশ্বাসী না, আমরা নিশিরাতের নির্বাচনেও বিশ্বাসী না, আমরা ভোট ডাকাতের নির্বাচনেও বিশ্বাসী না। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে জনমত গড়ে তোলার নির্দেশ দেন তারেক রহমান। বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে, বা বিএনপির কাছ থেকে তাদের ভালো বড় কিছু প্রত্যাশা। কোটি কোটি মানুষের যখন প্রত্যাশা থাকে তখন সেই দায়িত্বটি কিন্তু অনেক বড় থাকে। কর্মশালার শুরুতে কেন্দ্রীয় নেতারা বলেন, নির্বাচন হওয়া উচিত প্রধান উপদেষ্টা ঘোষিত সম্ভাব্য রোডম্যাপের আগেই, আর সংস্কার হবে সংসদে জনগণের সমর্থন নিয়ে। নির্বাচনের ব্যাপারে যে আশ্বাস দিয়েছেন, আমরা মনে করি আরো যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া খুব বেশি জরুরি। নির্বাচনের সঙ্গে স্থিতিশীলতা জড়িত, নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের ভিত জড়িত। স্বার্থ হাসিলে কেউ যাতে দলের ভাবমূর্তি নষ্ট না করতে পারে এ নিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন তারেক রহমান। মহিলাদেরকে বা আমাদের নারী সমাজের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে এমন প্রশ্ন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানার। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে তিনি বলেন, অভ্যুত্থানকারীদের বড় অংশই দলটিকে নির্বাচনে দেখতে চায় না, তবে 10 বা 20 বছর পর কি হবে সেটিও ভাবতে হবে। আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে? আওয়ামী লীগকে নির্বাচন করবে? গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার তারা কিন্তু চাইছে না যে আওয়ামী লীগ নির্বাচন করুক। তারা বলছে সকল বিচার শেষ করে নির্বাচন হবে। আজকে আর কালকে ভাবলে তো হবে না, আজ থেকে 10 বছর পরে কি হবে, 20 বছর পরে কি হবে। বলা হবে যে ওই 14-18-তে যা হয়েছে 24-এর নির্বাচন বা 25-এর নির্বাচনও তাই হয়েছে। তো সুতরাং এগুলো সকল কিছু মাথায় রেখেই তো নির্বাচনের পথটা আমাদের পাড়ি দিতে হবে। এক যুগেরও বেশি সময় পর ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। মঙ্গলবার এ সংক্রান্ত সংবিধানের 15 সংশোধনী আংশিক বাতিল করে রায় দেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল বলেন, চাইলে বর্তমান সরকারই তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করতে পারে। অন্যদিকে গণভোটের বিধান ফিরিয়ে এনেছে হাইকোর্ট। আর অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলে রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত 2টি ধারাও বাতিল করা হয়েছে। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয় 15 সংশোধনী। এর মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। মঙ্গলবার উচ্চ আদালত 15 সংশোধনী আংশিক বাতিল করে রায় দেন। এতে ফিরে এলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা। তবে কবে থেকে তা কার্যকর হবে এ নিয়ে ব্যাখ্যা দেন আইনজীবীরা। এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটার কারণ হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে গঠিত নয়। এই সরকারে রিনেমড হবে। এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন, ওনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং এটা হবেন। সংবিধান সংশোধনে গণভোটের বিধানের পক্ষে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল, রাষ্ট্রদ্রোহিতা এবং এর সাজা সংক্রান্ত বিধান 2টিও বাতিল করেছেন উচ্চ আদালত। 15 সংশোধনীর মাধ্যমে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যেখানে সংবিধানের যে ফেব্রিক, এই ফেব্রিককে নষ্ট করে দেওয়া হয়েছে। রায় আদালত বলেন, 15 সংশোধনীর মাধ্যমে সংবিধানের মূল কাঠামো ধ্বংস করা হয়েছে। বেসিক স্ট্রাকচারটা তৈরি হয় পিপলসের উইলের উপরে, সেটাও আদালত বলেছে, এবং সেই পিপলসের উইলের তারা কোনো তোয়াক্কা করেন নাই। আর জাতির পিতা সংক্রান্ত বিধানগুলো বিষয়ে আগামী সংসদ সিদ্ধান্ত নেবে বলেও রায় দেন হাইকোর্ট। 15 সংশোধনী বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 ব্যক্তি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।
9 প্রকল্প থেকে 80,000 কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে হাসিনা রেহানা জয় টিউলিপের বিরুদ্ধে তদন্ত করবে দুদক। এছাড়া সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল এবং শেখ হাসিনার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধেও মামলা করেছে কমিশন। মঙ্গলবার বিকেলে ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানান দুদক মহাপরিচালক। মার্কিন প্রতিষ্ঠান গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে গেল আগস্টে উঠে আসে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের কিছু সদস্য মিলে। এরপর ওই প্রতিবেদনের সূত্র ধরে প্রচুর লেখালেখি এবং সমালোচনা হয় দেশেও। গণমাধ্যমের প্রতিবেদন যুক্ত করে বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করা হয়। এবার 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় 59,000 কোটি টাকা লুটপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ, তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়ায় মামলা রুজু করেছে দুদক। মামলার তালিকায় আরও আছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল ও শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর ও তার স্ত্রী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী। 1251,33,778 টাকা লেনদেনের অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি পাওয়া গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা দুর্নীতির সুনির্দিষ্ট ঘটনাগুলো তদন্তে বিশেষ অনুসন্ধান টিম গঠন করা হবে বলে জানিয়েছে দুদক। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়ে পালালেন প্রশ্ন উঠল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 2 সপ্তাহের মধ্যে ব্যাখ্যা চেয়েছেন আদালত। জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। আর ইন্টারপোলের রেড নোটিশের অগ্রগতি জানাতে বলা হয়েছে 2 সপ্তাহের মধ্যে। এদিন আওয়ামী লীগের মন্ত্রী, আমলা, বিচারপতি সহ 16 জনকে হাজির করা হয়। এদিকে গুমের ঘটনায় শেখ হাসিনার সংশ্লিষ্টতার প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানা পরিণত হয় আওয়ামী লীগের একখণ্ড মন্ত্রিসভায়। জুলাই আগস্টের গণহত্যার মামলায় এদিন হাজির করা হয় দলটির 12 মন্ত্রী, 2 উপদেষ্টা, 1 সচিব ও অবসরপ্রাপ্ত বিচারপতি সহ 16 জনকে। পুরোটা সময় কেটেছে একে অপরের সঙ্গে আলাপচারিতায়। মঙ্গলবার কেরানীগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ কারাগার থেকে হাজির করা হয় তাদের। বেশি বিমর্ষ দেখা গেছে জুনায়েদ আহমেদ পলককে। হাস্যোজ্জ্বল ছিলেন ইনু মেনন। এ সময় পলককে ভয় না পেতে সাহস দেন তার আইনজীবী। দেখা করেন পরিবারের সদস্যদের সঙ্গেও। ভাই, বোবা হয়ে আছি, বোবা হয়ে আছে, আপনারা মুক্ত আছেন তো? ইনশাআল্লাহ আছি। শুনানির শুরুতে গুম কমিশনের আংশিক রিপোর্ট আদালতে উপস্থাপন করে প্রসিকিউশন। রিপোর্ট অনুযায়ী তারা বলেন, জুলাই আগস্টের গণহত্যা এবং গত 16 বছরের গুম, খুন, অপহরণের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। 2 মাসের মধ্যে শেখ হাসিনার তদন্ত শেষ করার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। 2 সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে ইন্টারপোলের রেড নোটিশ ও তাকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি। অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা, তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা, এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি, সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী 2 সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন। বড় জ্বালা পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, কি জায়গা দেবেন? ওবায়দুল কাদের কোথায়, সেই প্রশ্ন ওঠে ট্রাইব্যুনালে। প্রসিকিউশনের দাবি, গ্রেফতারি পরোয়ানা জারির পরও দেশে ছিলেন কাদের। তাহলে কিভাবে দেশ ছাড়লেন? 2 সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে আইজিপিকে। ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি,
বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। পরে 16 রাজনীতিবিদ, আমলা ও বিচারপতির বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। বর্তমানে 4 মামলায় 72 জনের বিচার চলছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যার তদন্তে মন্ত্রণালয়ের অধীনে কমিটি নয়, জাতীয় কমিশন গঠনের দাবি করেছেন নিহতদের পরিবারের সদস্য ও সাবেক বিডিআর কর্মকর্তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে এ দাবি জানান তারা। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূর্ণাঙ্গ তদন্তে 5 কর্মদিবসের মধ্যে কমিটি গঠন হবে। কেউ হারিয়েছেন বাবা, কেউ বা স্বামী, কারো স্বজন আবার 15 বছর ধরে কারাগারে। 2009-এ বিডিআর সদর দফতরে 74 হত্যাকাণ্ডের বিচার এখনো শেষ হয়নি। তাই কেন্দ্রীয় শহীদ মিনার আজও প্রকম্পিত বিচার দাবির স্লোগানে। শহীদ মিনারে মানববন্ধনে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও নিহতদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সুষ্ঠু তদন্তে গড়িমসি করছে সরকার। আমাদের কেন আন্দোলনে নামতে হবে? আপনারা বিপ্লবী সরকার নন বটে, কিন্তু আপনারা বিপ্লবীদের প্রতিনিধিত্ব করছেন ওইখানে। সুষ্ঠু তদন্ত এই মুহূর্তে আগামী 24 ঘন্টার মধ্যে কমিশন গঠন করে তার নমুনা দেখে। সাবেক বিডিআর কর্মকর্তারা বলেন, সত্য গোপনে বারবার প্রহসনের কমিটি করেছিল পতিত আওয়ামী লীগ সরকার। এবার তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে গঠন করতে হবে জাতীয় কমিশন। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কমিটি হবে না, এটা জাতীয় কমিটির কমিশন হতে হবে। যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন অনুগ্রহপূর্বক জিয়াদের পাবলিশ করেন, আমাদের রাজপথে নেওয়াবেন না। ফ্যাসিস্ট রেজিমের কোনো ব্যক্তিকে এই তদন্ত কমিটিতে রাখা যাবে না। সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পিলখানা হত্যাযজ্ঞের বিচারের জন্য 5 কার্যদিবসের মধ্যে গঠন করা হবে তদন্ত কমিটি। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী 5 কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সর্বজনীন তদন্ত কমিটি গঠন করার আহ্বান গণ অধিকার পরিষদের একাংশের, যা হবে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ তদন্ত কমিটি। একই সঙ্গে শেখ হাসিনার তদন্ত কমিটি বাদ দিয়ে 1 মাসের মধ্যে নতুন কমিশন গঠন করে প্রকৃত দোষীদের শাস্তি ও নিরপরাধের মুক্তির দাবি করা হয়। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদ আয়োজিত পিলখানা হত্যাকাণ্ডের বিচার কোন পথে শীর্ষক এক আয়োজনে এ দাবি তোলেন নেতারা। সদস্য সচিব ফারুক হাসান বলেন, দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবেই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে ভারত বিডিআরকে দুর্বল করার জন্য পিলখানা হত্যাকাণ্ড ঘটায়। এ সময় উপস্থিত ছিলেন বিডিআর সদস্য ও নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা। মিয়ানমারের রাখাইন রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। দুপুরে নাফ নদী থেকে দেখা যায় সীমান্ত ঘেঁষে মিয়ানমারের অভ্যন্তরে আগুনের ধোঁয়া। এ কারণে বাংলাদেশের পতাকা টাঙিয়ে সাগরে যাচ্ছেন জেলেরা। এ অবস্থায় সতর্ক রয়েছেন বিজিবি। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদীর জলসীমা, ঠিক জলসীমার বিপরীতে হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্য, যেটি বলা হচ্ছে এখন আরাকান আর্মির দখলে। বাংলাদেশ মিয়ানমারের যে ট্রানজিট ঘাট রয়েছে সেই ঘাটের বিপরীতে এখন ধোয়ার কুণ্ডলী মিয়ানমারের অভ্যন্তরে। বাংলাদেশের যে টেকনাফ রয়েছে সেই টেকনাফ সীমান্তে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে সেটি দেখা যাচ্ছে, যার কারণে এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছে, যারা জেলে পেশায় নিয়োজিত রয়েছেন, তাদের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। এখন আতঙ্ক একটু বেশি আছে, যখন বিজিবি প্রচুর টল দিতেছে, কারণ আপনার গোলাগুলি কমে গেছে। এখানকার যে নাফ নদী রয়েছে সেই নাফ নদীর জলসীমায় কিন্তু বিজিবির টহল জোরদার করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, অনুপ্রবেশ ঠেকাতে তারা সর্বোচ্চ সজাগ রয়েছে। সীমান্তে ভীতি ছড়ানোর কিছু নাই। বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে সার্বভৌমত্ব রক্ষার জন্য বিজিবি সার্বক্ষণিক প্রচেষ্টা করছে। বিজিবির সঙ্গে আরও যে কোস্টগার্ড রয়েছে, কোস্টগার্ডও কিন্তু নাফ নদীতে তাদের টহল জোরদার করেছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, টেকনাফ, কক্সবাজার। বিজয় দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে ঢাকা, এমন ইঙ্গিত মিলল পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেনের মন্তব্যে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাংলাদেশ নিজের মতো করে কথা বলবে। এছাড়া মিয়ানমার ইস্যুতে থাইল্যান্ডে আঞ্চলিক সম্মেলনে রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরা হবে বলে জানান তিনি।
বিজয় দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। মোদীর ওই লেখায় পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বাংলাদেশের 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ নিয়ে ছিল না একটি শব্দও, বরং 16 ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে দাবি করেন নরেন্দ্র মোদী। এ নিয়ে কয়েকজন উপদেষ্টা ব্যক্তি পর্যায়ে প্রতিক্রিয়া জানালেও আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বক্তব্য আসেনি সরকারের তরফে। ভারতের প্রধানমন্ত্রীর ওই পোস্ট প্রসঙ্গে কূটনৈতিক পর্যায়ে দিল্লিকে কোনো প্রতিক্রিয়া জানানো হবে কিনা সন্ধ্যায় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ঢাকার অবস্থান ব্যাখ্যা করেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাই নেম আমাকে অভিনন্দন জানিয়েছেন এই বিজয় দিবস উপলক্ষে। প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক মানে কোনো প্রতিবাদ আমরা পাইনি। উনি তার মতো করে একটা জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো। এদিকে মিয়ানমারের চলমান উত্তেজনাকর পরিস্থিতি পর্যালোচনা ও সংকট নিরসনে আয়োজিত আঞ্চলিক বৈঠকে যোগ দিতে বুধবার থাইল্যান্ডে যাচ্ছেন তৌহিদ হোসেন। জানান, রোহিঙ্গা সংকট সমাধান ও বাস্তুচ্যুত নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়টিও আলোচনায় তুলবেন তিনি। আমাদের মূল বিষয় হচ্ছে যে 13 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে, আশ্রয় নিয়েছে, তাদেরকে নিরাপত্তার সাথে এবং অধিকারের সাথে ফেরত নিতে হবে। আজকে আমি ফেরত পাঠাতে পারবো না, এটা তো আপনারা সবাই বোঝেন। ওখানে একটা যুদ্ধ চলছে সত্যিকার অর্থে, কিন্তু যখন সেটেল ডাউন করবে সবকিছু তখন আমাদের এই একটাই লক্ষ্য, এই লক্ষ্যেই আমরা কাজ করতে থাকবো। পররাষ্ট্র উপদেষ্টা জানান, মিশর সফরে ডিএট সম্মেলনের পাশাপাশি বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। তবে কিছু বাইলেটারাল মিটিং অবশ্যই হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। প্রবল আপত্তির মুখে ভারতের সংসদে এক দেশ এক ভোট বিল পেশ। মোদী সরকারের একদলীয় শাসন কায়েমের চেষ্টা, দাবি বিরোধীদের। সিনিয়র সহকারী সচিব থেকে যুগ্ম সচিব পর্যন্ত পদোন্নতিতে পরীক্ষা পদ্ধতি চালুর কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এছাড়া ক্যাডার পরিবর্তনের ক্ষেত্রেও দিতে হবে পরীক্ষা। পাশাপাশি সরকারি চাকরি এবং নাগরিকদের পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের পক্ষেও মত কমিশনের। মঙ্গলবার সকালে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনায় উঠে আসে এসব বিষয়। জনপ্রশাসনের সংস্কার আনতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত কমিশন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের ফোরামে আলোচনার ধারাবাহিকতায় মঙ্গলবার বৈঠক করে গণমাধ্যম কর্মীদের সঙ্গে। আলোচনায় উঠে আসে আমলাতন্ত্রের সমালোচনা, সরকারি কর্মকর্তা কর্মচারীর আচরণ সহ নানা বিষয়ে জটিলতা তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। এ সময় শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে স্বতন্ত্র ক্যাডারে রূপান্তর, পুলিশ ভেরিফিকেশন বাতিল, নতুন পদায়নে পরীক্ষার বিধান সুপারিশ করার কথা জানান কমিশন প্রধান। প্রত্যেক ডিভিশনে একজন করে অফিসার দিতে হবে। আর আমাদের চিন্তা, এখন আমরা আলাপ করছি এটা সম্ভবত জুডিশিয়াল সার্ভিসের অফিসার দেওয়া হবে, অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসের না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের মতে আমলাতন্ত্র কখনো গণতন্ত্রকে রক্ষা করতে পারবে না। স্বাস্থ্য কমিশনকে আলাদা করার পরামর্শ দিয়েছি এবং শিক্ষা ক্যাডারকে আলাদা পরামর্শ করে দিয়েছি। এতে এটা বিরাট সেগমেন্টেশন এটা হয়ে যাবে। আর অনলাইনে প্রায় 1 লক্ষের উপরে আমরা সুপারিশ পেয়েছি। বিভিন্ন প্রস্তাবনা যাচাই বাছাই করে ডিসেম্বরের শেষেই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন সুপারিশ আকারে দেবে কমিশন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। তৈরি পোশাক শিল্পে বৈচিত্র্য আনতে না পারলে 5 থেকে 7 বছরের মধ্যে টিকে থাকার চ্যালেঞ্জে পড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ। আর আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়ায় কাজ হারানোর ভয়ে শ্রমিক অসন্তোষ বেড়েছে বলে মনে করেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। এদিকে কর্মসংস্থান বাড়াতে জেলা ভিত্তিক পরিকল্পনা নেয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। দেশের রপ্তানি আয়ের 80% আসে তৈরি পোশাক খাত থেকে। এই খাতের উপর অতি নির্ভরশীলতা অর্থনীতিতে ঝুঁকি তৈরি করছে। আগামীতে এই ঝুঁকি আরও বাড়বে বলে সতর্ক করলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় টিকে থাকতে তৈরি পোশাক শিল্পে বৈচিত্র্য আনার তাগিদ দেন তিনি। তৈরি পোশাকের ভবিষ্যৎ হয়তো 5-7 বছরের বেশি না। আমাদের উৎপাদন এবং রপ্তানিকে বহুমুখী করা ছাড়া আমাদের বর্তমান অবস্থান থেকে আরও বেশি অগ্রসর হতে হলে এগুলো করতে হবে। এদিকে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সংলাপে শ্রম সংস্কার কমিশনের প্রধান বলেন, তৈরি পোশাক খাতে সাম্প্রতিক আন্দোলন মূলত যন্ত্রের কাছে মানুষের হেরে যাওয়ার সংখ্যা থেকে তৈরি। এ বিষয়ে সরকারের সুস্পষ্ট পরিকল্পনা থাকা উচিত। গত
প্রায় 2 দশক যাবৎ, বিশেষ করে 1 দশক যাবৎ জ্যাকার মেশিনগুলো আসার পরে কিন্তু অটোমেশনের কারণে কিন্তু প্রচুর শ্রমিক ঝরে পড়েছে। এই প্রথম বেকার শ্রমিকরা কারখানার গেটে গিয়ে কিন্তু আপনার আন্দোলন করেছে যে আমাদের চাকরি দিতে হবে। এবং খেয়াল রাখবেন, এই যে শিল্পাঞ্চলগুলো, ওখানে কিন্তু এই বেকার শ্রমিকরা মানে ওই কোনো না কোনো কারখানা থেকে ঝরে পড়া শ্রমিক। আয়োজনে প্রযুক্তির ব্যবহার ও দক্ষতা উন্নয়নের সঙ্গে কর্মসংস্থান বাড়াতে জেলাভিত্তিক পরিকল্পনা নেওয়ার পরামর্শ দেন সিপিডির গবেষক। রিমোটলি লোকেটেড জায়গাতে যে সমস্ত তরুণী বা কিশোরীরা থাকেন, তাদের জন্য কিন্তু যে কোনো ধরনের লেবার মার্কেটে পার্টিসিপেট করা, জব মার্কেটে পার্টিসিপেট করা অন্য যে সমস্ত জায়গাগুলোতে বেটার কানেক্টেড যে সমস্ত জেলা, তার থেকে অনেক বেশি কষ্টকর। দক্ষতা উন্নয়নে কাজ চলছে বলে জানিয়েছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান। সমন্বিত প্রক্রিয়ায় যে কাজ করা, MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আমদানি পণ্যের কন্টেইনার অফডকে পাঠানো নিয়ে বন্দর ও বিজিএমই এর মধ্যে চলছে দ্বন্দ্ব। কন্টেইনার ডেলিভারি নিতে 4 গুণ খরচ বেড়ে বছরে 10,000 কোটি টাকা ক্ষতির শঙ্কা ব্যবসায়ীদের। এদিকে সিদ্ধান্ত বদলাতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিজিএমই। শাখাওয়াত রিপোর্ট, ক্যামেরায় কমলদের রিপোর্ট। দুটি চিঠি পাঠানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। এর মধ্যে প্রথম চিঠি চট্টগ্রাম বন্দর থেকে পাঠানো হয়েছে সমস্ত FCL কন্টেনার বন্দরের ইয়ার্ড এবং শেডের পরিবর্তে অফডক থেকে ডেলিভারি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে, আর বন্দরের এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত জানিয়ে দ্বিতীয় চিঠি পাঠিয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। বিজিএমই এর দাবি, বর্তমানে 20 ফুট সাইজের একটি কন্টেনারের পণ্য বন্দর থেকে ডেলিভারি নিতে খরচ পড়ছে 3,400 টাকা, আর 40 ফুট সাইজের কন্টেনারের ক্ষেত্রে 4,200 টাকা। কিন্তু বন্দরের পরিবর্তে অফডক থেকে ডেলিভারি নিতে গেলে খরচ বেড়ে দাঁড়াবে 12,605 টাকা এবং 14,400 টাকা। পার ইয়ারলি যদি 1000 কন্টেনার করি, তাহলে আমার অলমোস্ট 1 কোটি টাকার উপরে খরচ বেড়ে যাবে। তো পুরো বাংলাদেশে যদি এই এফেক্টটা পড়ে, তাহলে এটা আলটিমেটলি গিয়ে আমাদের প্রাইসের উপরে এফেক্টটা পড়বে। ডেলিভারি ব্যবস্থা পরিবর্তনের সিদ্ধান্তে অনড় থেকে খরচ কমানোর ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের পাশাপাশি অফডক মালিকদের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ বন্দর কর্তৃপক্ষের। আর অফডক মালিকদের সংগঠন বিগডার দাবি, ডেলিভারি খরচ বাড়লেও জাহাজ ভাড়া কমিয়ে তা পুষিয়ে নিতে পারবে বিজিএমইএ। জাহাজের টার্নারাউন্ড টাইম কমে যাওয়ার কারণে, ফ্রেট কমে যাওয়াতে আমদানিকারকদের পুষিয়ে যাবে, কারণ তারা তখন কম ফ্রেটে আমদানি পণ্যবাহী কন্টেনার বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আমদানি করতে পারবে। বছরে 6 থেকে 7 লাখ রফতানি কন্টেনার, 2 লাখ আমদানি এবং 50,000 খালি কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা রয়েছে অফডকগুলোর। বন্দরের সিদ্ধান্ত কার্যকর হলে অন্তত 25 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা অর্জন করতে হবে অফডকগুলোকে। 38 ধরনের আমদানি পণ্য ডেলিভারি দেওয়ার পাশাপাশি রপ্তানি পণ্যের শতভাগ জাহাজীকরণ সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক 21টি অফডকে। 2 দশক আগে মূলত বন্দরের কাজে গতিশীলতা আনতে চালু করা হয়েছিল এই অফডকগুলো। দীর্ঘ সময় পেরিয়ে গেল আর নতুন করে কোনো অফডকের অনুমোদন দেওয়া হয়নি। এখন যেহেতু কাজের পরিধি বাড়ছে, তাই নতুন নতুন অফডক তৈরি করার কোনো বিকল্প দেখছেন না আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীরা। চট্টগ্রামের এসাক ব্রাদার্স থেকে কমল দে, সময় সংবাদ। আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশি বিনিয়োগ আনতে তোড়জোড় থাকলেও আদতে কাঙ্ক্ষিত ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি হয়নি। বিশেষ করে আইসিটি খাত নিয়ে কথার ফুলঝুরির অভাব না থাকলেও বিদেশে এ খাতে বাংলাদেশের ভাবমূর্তি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। মঙ্গলবার বেসিস আয়োজিত জাপান ডে শীর্ষক এক অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি জাপানের অকুণ্ঠ সমর্থন আছে। এতদিন বাংলাদেশের আইটি কার্যক্রমে জাপানি ব্যবসায়ীরা সন্তুষ্ট না হলেও আগামী দিনে বাংলাদেশ এ খাতে ভালো করবে বলে প্রত্যাশা করেন তিনি। এদিকে আইসিটি খাতে বাংলাদেশের দক্ষদের পাশাপাশি অদক্ষদেরও প্রশিক্ষণে সুযোগ দেওয়ার আহ্বান জানান তথ্য প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী। You can invite Bangladeshi professionals, skilled and unskilled both. When I say professionals, unskilled doesn't go to that one. Japan promised and pledged to the support of this new interim government's strong efforts towards reform. দেখছেন প্রবাসের সময়। ভারতের পার্লামেন্টে পেশ করা হলো এক দেশ এক ভোট বিল।
মঙ্গলবার বিরোধীদের প্রবল আপত্তির মুখেই দেশটির অর্থমন্ত্রী অর্জুন মেঘওয়াল লোকসভায় বিল উত্থাপন করেন। বিরোধীদের দাবি, এর মাধ্যমে মোদি সরকার ভারতে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। বিরোধীদের আপত্তির মুখে ভারতের পার্লামেন্টে পেশ করা হলো এক দেশ এক ভোট বিল। মঙ্গলবার দেশটির লোকসভায় দুটি বিল উত্থাপন করেন ভারতের আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এদের মধ্যে একটি সংবিধানের 129তম সংশোধন বিল, অন্যটি কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধন বিল। একযোগে এই দুটি বিলের বিরোধিতা করেন পার্লামেন্টের বিরোধী কণ্ঠস্বর। তাদের বক্তব্য, এই বিল সংবিধানের মূল কাঠামোয় আঘাত সহ আদর্শের পরিপন্থী হিসেবে পরিণত হতে পারে। এছাড়া প্রশ্ন উঠেছে বিলটি পাশ হওয়া নিয়েও। বিধিমালা অনুযায়ী সংবিধান সংশোধনে বিল পাশ করতে হলে 2 কক্ষে 2/3 সদস্যের সম্মতি প্রয়োজন, যা রাজ্যসভায় সরকার পক্ষের নেই। এই বিল উত্থাপনের জন্য 461টি ভোটের মধ্যে 2/3 ভোট অর্থাৎ 307টি ভোট প্রয়োজন ছিল। সেখানে বিলের পক্ষে ভোট দিয়েছেন 269 জন সদস্য এবং বিরোধিতা করেছেন 198 জন। তাই বিল পাশ করতে প্রয়োজনীয় ভোট জোগাড়ে বিজেপি জোট সরকার কতটা সমর্থ হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এদিকে দেশটির আইনমন্ত্রী বলেন, বিল উত্থাপন নির্বাচনী সংস্কারের অঙ্গ, তাই এটি সংবিধানের মূল কাঠামোর কোনো ক্ষতি করবে না। অবশ্য বিরোধীদের অভিযোগ, মোদি সরকার ভারতে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। অন্তরা সেন, সময় সংবাদ। ভারতে 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এখনও অনিশ্চিত বাংলাদেশের অংশগ্রহণ। মেলার আয়োজকেরা এক সংবাদ সম্মেলনে সোমবার জানান, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সবুজ সংকেত না পাওয়ায় দেখা দিয়েছে এমন অনিশ্চয়তা। এদিন উন্মোচন করা হয় এবারের আসরের মাস্কটের লোগো। এছাড়া প্রথমবারের মতো মেলায় অ্যাপস পরিষেবা নিশ্চিত করছেন আয়োজকেরা। আগামী বছর 28শে জানুয়ারি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। আস্থা ভোটে হেরে গেলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শালৎস। সোমবার দেশটির পার্লামেন্টে শালৎসের বিরুদ্ধে এ ভোটাভুটি হয়। সবকিছু ঠিক থাকলে আগামী বছর 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জার্মানির আগাম নির্বাচন। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। নিয়তি মেনে নিতেই হলো জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসকে। সোমবার দেশটির ষষ্ঠ চ্যান্সেলর হিসেবে তাকে মুখোমুখি হতে হয় আস্থা ভোটের, যেখানে হেরে গেছেন শলৎস। এ কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা ছেড়ে দিতে হবে 3 দলীয় জোট সরকারকে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে জার্মানির আগাম নির্বাচন। জার্মান পার্লামেন্টে অনুষ্ঠিত আস্থা ভোটে অংশগ্রহণ করেন মোট 717 জন সদস্য। এর মধ্যে চ্যান্সেলর শলৎসের বিপক্ষে অনাস্থা ভোট পড়ে 394টি। এখনও চ্যান্সেলর হিসেবে শলৎসকে চান এমন ভোটের সংখ্যা ছিল 207টি, আর ভোটদানে বিরত থাকেন 116 জন আইন প্রণেতা। এদিকে আগাম নির্বাচনের বিষয়ে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি SPD এবং প্রধান বিরোধী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন বা CDU এর মধ্যে বোঝাপড়া হয়েছে বলে জানান শলৎস। এতে আগাম নির্বাচনের তারিখ নির্ধারণও সহজ হবে বলে জানান তিনি। সোমবার আস্থা ভোটে হেরে যাওয়ার পরপরই দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ারের সঙ্গে দেখা করে সংসদ ভেঙে দেওয়ার অনুরোধ জানান চ্যান্সেলর শলৎস। সবকিছু ঠিক থাকলে জার্মান প্রেসিডেন্টকে আগামী 60 দিনের মধ্যে দেশটিতে নতুন নির্বাচন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে হবে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি আর অর্থনৈতিক মন্দার আঁচ লেগেছে অস্ট্রেলীয়দের জীবনযাত্রায়। মাত্রাতিরিক্ত দৈনন্দিন ব্যয়ের সঙ্গে যুদ্ধ করতে থাকা অস্ট্রেলীয়দের জন্য বড়দিনের উৎসব কিছুটা মলিন হতে যাচ্ছে। SM আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত। ধর্মনিরপেক্ষ দেশ অস্ট্রেলিয়ার জনসংখ্যার প্রায় 43 ভাগই খ্রিস্ট ধর্মাবলম্বী। এরপরেই রয়েছে কোনো ধর্মের অনুসারী নয় এমন মানুষ, আর বাকি ধর্মের অনুসারীর সংখ্যা সামান্যই। শুধুমাত্র খ্রিস্টানদের ধর্মীয় উৎসবেই সরকারি ছুটি উপভোগ করতে পারেন এখানকার বাসিন্দারা। পশ্চিমের অন্যান্য খ্রিস্ট ধর্মাবলম্বী অধ্যুষিত দেশের মতো অস্ট্রেলিয়াতেও সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ উৎসব হচ্ছে বড়দিন ও ইংরেজি নববর্ষ। ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবকে কেন্দ্র করে সারা বছর মুখিয়ে থাকেন অস্ট্রেলীয়রা।
অস্ট্রেলিয়া ভিত্তিক জরিপ সংস্থা আই সিলেক্টের তথ্য অনুযায়ী 65% অস্ট্রেলীয়ই এবছর নিজের জন্য কিংবা উপহার হিসেবে দামি কিছু কিনবেন না। মুদ্রাস্ফীতি ও মাত্রাতিরিক্ত ব্যয়ের কারণে চাইলেও অনেকেই বাড়তি খরচ করার সামর্থ্য হারিয়েছেন। তবে অস্ট্রেলিয়ান রিটেইলার অ্যাসোসিয়েশন জানিয়েছে এবছর বড়দিনে অস্ট্রেলীয়রা প্রায় $12 বিলিয়ন ব্যয় করবেন, যা গত বছরের তুলনায় $1.6 বিলিয়ন বেশি। বাংলাদেশে বিভিন্ন উৎসবের আগে পণ্যের মূল্য আকাশ ছুলেও অস্ট্রেলিয়ায় ঠিক এর উল্টো চিত্র দেখা যায়। এখানে বড়দিন ও নববর্ষ সামনে রেখে অক্টোবর থেকেই বিশেষ উৎসব সামগ্রী ও খাদ্যদ্রব্যের দাম কমে যায়। তবে সার্বিক খরচ বেড়ে যাওয়ায় এবছর ক্ষুদ্র ব্যবসায়ীরা সুলভ মূল্যে ক্রেতাদের কাছে পণ্য তুলে দিতে হিমশিম খাচ্ছেন। দীর্ঘ স্কুল ছুটিতে পরিবার নিয়ে অনেক অস্ট্রেলিয়ান দেশের বাইরে ভ্রমণে যান, কিন্তু এবছর আন্তর্জাতিক এমনকি অভ্যন্তরীণ ভ্রমণকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন ফ্রান্স প্রবাসী বিএনপি নেতাকর্মীরা। সোমবার রাজধানীর প্যারিসে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত হয়। পরে সভায় বক্তারা শেখ হাসিনা সরকারের অপশাসন, দুর্নীতি, গুম ও অর্থ পাচারের বিষয়ে আলোচনা করেন। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আয়ারল্যান্ডেও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। দেশটির লিমেরিক কাউন্টির সাউথ কোর্ট হোটেলে এই আয়োজনে উপস্থিত ছিলেন অনেক প্রবাসী বাংলাদেশি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জাতীয় সঙ্গীতের প্রতি এই টানেই দেশের কথা বেশি মনে পড়ে প্রবাসীদের। আর তখনই বাংলাদেশ সৃষ্টির ইতিহাস ভেসে ওঠে অবচেতন মনে। 9 মাস যুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা বাংলাদেশিদের গর্ব। বিজয় দিবস উপলক্ষে আয়ারল্যান্ডের সাউথ কোর্ট হোটেলে প্রবাসী বাংলাদেশিরা মুক্তিযোদ্ধাদের নিয়ে কবিতা আবৃত্তি, গান পরিবেশনে তাদের ত্যাগের প্রতি সম্মান জানান। বাংলাদেশ যেন দুর্বার গতিতে এগিয়ে যায় সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। এসব আয়োজনের পাশাপাশি ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। দেশের পতাকা, শহীদ মিনার, যুদ্ধের বিভিন্ন ছবি ভেসে উঠেছিল কোমল হাতের ছোঁয়ায়। প্রতিযোগিতা শেষে সবাইকে পুরস্কৃত করা হয়। এমন আয়োজনে এখানে বেড়ে ওঠা ছেলেমেয়েদের মাঝে বাংলাদেশের প্রতি দায়িত্ব ও মমত্ববোধ বাড়বে বলে মনে করেন আয়োজক অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের নেতারা। আমাদের সোনার বাংলাদেশকে আমরা কখনো ভুলি না। বিদেশের মাটিতে এসেও বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি বা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গৌরবময় অধ্যায়কে আমরা সবসময় স্মরণ করি। এখানে আমরা সব বাংলাদেশিরা, মহিলা, পুরুষ এবং শিশুরা সবাই এসে একত্রিত হয়েছি এবং এখানে আমরা বিজয় দিবসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি, ইতিহাস আলোচনা হয়েছে, একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে। এর আগে বিজয় দিবস উপলক্ষে ডাবলিনে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টেরও আয়োজন করে অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড। বিজয়ের আলো ছড়িয়ে পড়েছে প্রবাসেও। এই আলোতেই লাল সবুজের পতাকা হবে আরও শানিত। সবার আগে দেশ, এ নিয়ে নেই কোনো আপোষ। এটিই প্রবাসীদের বার্তা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ডের লিমরিক থেকে। দক্ষিণ আফ্রিকায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় বুধবার দেশটির প্রিটোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের হল রুমে আয়োজিত হয় ওই অনুষ্ঠান শুরুর আগে অতিথিদের নিয়ে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির দক্ষিণ আফ্রিকা শাখার প্রধান উপদেষ্টা মমিনুল হক। আনন্দমুখর পরিবেশে মালদ্বীপে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। দ্বিতীয় পর্বে ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। প্রায় 1.5 দশকের বেশি সময় পর মালদ্বীপে এবার এক ভিন্ন পরিবেশে নতুনভাবে 53তম বিজয় দিবস উদযাপন করেন প্রবাসীরা। ব্যানার, পোস্টার, বেলুন ও ফেস্টুনের রঙিন সাজে দেশটির জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ হাইকমিশন ও সরকারকে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বাংলাদেশিরা। দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালদ্বীপ বিএনপির নেতারা। দেশের একটা যে অনুভূতি বিজয় দিবসের, সেটা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকলের সাথে একত্রিত হয়ে খুবই আনন্দিত। আজকে এটা জয়েন করে খুব মনে খুশি হচ্ছে। নতুন প্রজন্ম ওরা যেন দেশকে ভালোভাবে জানতে পারে, বুঝতে পারে। নতুন স্বাধীন দেশ পেয়েছি আমরা, দেশে এবং যারা প্রবাসী আছে আমরা সবাই মিলে দেশকে রক্ষা করতে হবে। বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার। আমাদের যে ফরেন রিজার্ভ, সেটি কিন্তু আপনাদের যে আয়, সেটি থেকেই আমরা বড় একটি অংশ আসলে পেয়ে থাকি। তো সেটি অবশ্যই অব্যাহত থাকবে এবং আপনারা সবাই প্রপার চ্যানেলেই টাকা পাঠাবেন। আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল নীলদরিয়া শিল্পী গোষ্ঠীর সঙ্গীত পরিবেশন। বিজয় দিবস উপলক্ষে চমৎকার এই আয়োজনে বিদেশে থেকেও বাংলাদেশকে উপলব্ধি করার কথা জানান উপস্থিত শিশু কিশোররা। সময় সংবাদ, মালদ্বীপ। অবশেষে অপেক্ষার অবসান হলো ভিনিসিয়াস জুনিয়রের। ব্যালন ডি অর না জিতলেও ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার। আর ফিফা বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের খবর। সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় টি-20তে মাঠে নামবে টাইগাররা। এ ম্যাচ জিতলেই প্রায় 3.5 বছর পর দেশের বাইরে কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে ম্যাচ শুরু হবে কাল ভোর 6টায়। যেটা হওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজে, হচ্ছে তার উল্টো। অবশ্য যা হচ্ছে সেটাই বা কম কিসের। টি-20 ক্রিকেটের হট ফেভারিটদের তাদের মাঠে হারানো তো আর চারটিখানি কথা নয়। প্রিয় ফরম্যাট ওয়ানডেতে প্রতিপক্ষের সামনে দাঁড়ানো যায়নি, তাতে কি? টি-20 দিয়ে এবার ইতিহাস বদলে দেবার উপলক্ষ বাংলাদেশের সামনে। বেশ লম্বা সময় দেশের বাইরে টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সিরিজ জেতা হয় না বাংলাদেশের। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এবার সেই হাতছানি এক ম্যাচ হাতে রেখেই শেখ মাহেদের অলরাউন্ড পারফরমেন্সে দারুণ জয় তুলে নেয় লাল সবুজ। 1 বছর পর স্কোয়াডে ফেরা শামীম পাটোয়ারির পারফরমেন্সও ছিল চোখে পড়ার মতো। ফার্স্ট অফ অল আমার এই ইনিংসটা অনেক দরকার ছিল আমার জন্য, ইভেন আমার টিমের জন্য অনেক দরকার ছিল। আর আমি অনেক কনফিডেন্ট ছিলাম যে আমি ভালো কিছু করব টিমের জন্য আর আমার দলকে ভালো কিছু দিতে পারবো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়া প্রথম জয় বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়েছে ঠিকই, তবে টপ অর্ডার বের হতে পারেনি রান খরা থেকে, বিশেষ করে বললে অধিনায়ক লিটন দাস। যা ভাবনার কারণ টিম ম্যানেজমেন্টের। বাকিদের ব্যাটিংও ছিল না আহামরি টি-20 সুলভ। যেহেতু এখন আমরা 3 ম্যাচে একটা জিতে গেছি, সো আমরা একটু এগিয়ে আছি এখনো। আর অবশ্যই আমার টার্গেট থাকবে যে আমাদের এই সিরিজটা উইন করার। সিরিজ জয়ের হাতছানি থাকা ম্যাচে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে চান না কোচ তানজিম সাকিব। খরচে হলেও তার উপর আরও একবার আস্থা রাখতে চায় ম্যানেজমেন্ট। আভাস আছে ধরে রাখা হবে উইনিং কম্বিনেশন। এস.এম. ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 26 জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন, জানালো প্রেস উইং। সময়সীমা কম বেশি হতে পারে জাতীয় ঐক্যমত কমিশনের মতামতের ভিত্তিতে। ভোট গ্রহণে ব্যালট ব্যবহারের চিন্তা ইসির। আগামী নির্বাচন সহজ হবে না বললেন তারেক রহমান। গ্রামে গ্রামে গিয়ে নেতাদের জনমত গঠনের নির্দেশ। আওয়ামী লীগকে ভোটে আনা হবে কিনা প্রশ্ন রুমিন ফারহানার। এবং হাইকোর্টের রায়ে ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা। প্রবর্তন করতে পারে অন্তর্বর্তী সরকারই, মত অ্যাটর্নি জেনারেলের। অসাংবিধানিক ক্ষমতা দখল সংক্রান্ত 2টি ধারাবাদ। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।